বাবুই পাখির মতো বলতে ইচ্ছা করছে, পাকা হোক তবু ভাই পরের বাসা। নিজ হাতে গড়া সেই গ্রামের ছোট্ট কুঠিরটার কথা খুব মনে পড়ে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমাদের গ্রামের বাড়িতে যেমন সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত অন্ধকার থাকে, এখানে কিন্তু সারা দিন রাতে আলোকিত। এখন একেবারেই ভোরবেলা, সবাই ঘুমাচ্ছে। আমি জেগে গেছি আরো অনেক আগে। ভাবলাম ঘরের কাজ আরম্ভ করি। কাজ করতে করতে কিভাবে যে সময় পার হয়ে যায় আমি টেরও পাই না। গত 3 দিনে মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ধুইতে হবে। ঘরে ডিটারজেন্ট পাউডার ছিল না। গতকালই এনেছিলেন জেড পাউডার আর সার্ফ এক্সেল। এগুলি এখন বোতলে ঢুকিয়ে নিচ্ছি। ছোট মুখওয়ালা বোতলে এইসব ঢুকানোর জন্য আমি একটা বোতল কেটে ওই মুখটা রেখেছিলাম। আসার সময় ওগুলি সব ফেলে দিয়েছি। আর একটা বোতল কেটে রাখতে হবে, তাহলে এইসব জিনিসগুলি ঢুকাতে সুবিধা হবে। আমি সব ধরনের ডাল, সরিষা, ধনিয়া, জিরা এইসব বোতলেই রাখি। প্রতিদিনের মতো ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যে পাউডার দিয়ে কাপড় ধুইলে কাপড়ের রং নষ্ট হয় না, আর পরিষ্কারও হয় খুব। ওই একটু গরম জল দেওয়া লাগে। একটু গরম জল দিয়ে পাউডার মিশিয়ে কাপড় ভিজাইলে সাথে সাথে যত ময়লা সব পরিষ্কার হবে। এটা হলো সার্ফ এক্সেল। এইসব জিনিস বোতলে রাখার একটা সুবিধা হলো, মানে ব্যবহারের সময় অতিরিক্ত পড়ে না। যা প্রয়োজন তাই পড়বে, খরচ কম হয়। আর যদি বড় মুখওয়ালা বোতলে রাখি তাহলে হাত দিয়ে বা ঢালতে অনেকগুলি পড়ে যায়। কোনো সময় অল্প একটু প্রয়োজন, এতটুকু পড়ে গেল, জলে পড়ে গেলে ওটা তো নষ্ট। এই কারণে ছোট মুখওয়ালা বোতলে এসব রাখলে ব্যবহার মানে খরচ কম হয়, ব্যবহার কম হয়। এটা কৃপণতা নয়, এটা হলো সাশ্রয়। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, তার জন্যই সবসময় আমাদের ভিডিওগুলি দেখেন। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। কিন্তু একটা লাইক এবং কমেন্টস করলে আপনাদের সাথে ভালোভাবে যোগাযোগ হতো, আপনাদেরকে বুঝতে পারতাম
কে কোথা থেকে কমেন্টস করছেন তাও জানতে পারতাম। কিন্তু এত কাজের মধ্যেও ভিডিওগুলি কষ্ট করে তৈরি করি। আপনাদের মধ্যে হাতে গোনা কয়েকজন নিয়মিত ভিডিও দেখে প্রতিদিনই লাইক কমেন্টস করেন, কিন্তু যারা আমাদেরকে ভালোবেসে সব সময় ভিডিও দেখেন, একটা লাইক একটা কমেন্টস করেন না, তাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্টস করবেন। তাহলেই না আপনাদেরকে আমি বুঝতে পারবো কোথা থেকে কমেন্টস করছেন, কে কমেন্টস করছেন, কে আমাদের ভিডিও দেখছেন। আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। একবার কমেন্টস করে দেখুন, আমি গঠনমূলক রিপ্লাই দেব। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই ভিডিওগুলি দেখেন, কিন্তু কেউ একটা লাইক কমেন্টস কিছুই করেন না। শুধু দেখা হলে বলবেন হ্যাঁ আপনাদের ভিডিও সব সময় দেখি, অমুক দিন এটা রান্না করেছেন, অমুক দিন এই কাজ করেছেন, এইসব বলেন। কিন্তু একটা লাইক অথবা কমেন্টস করলে আপনাদেরকে আমি বুঝতে পারতাম, আপনাদের কাছেও ভালো লাগতো, অবশ্যই ভালো লাগতো। একবার কমেন্টস করে দেখুন। আমরা দুইজন মানুষ টেবিলে খাই, পার্থ তো খায় না, ও বেশিরভাগ সময় ওর রুমে বসে খায়। তো ভাবছিলাম ওই সাইডে খাবো, ঠাকুরের আসনটা এখানেই থাকবে। কিন্তু আমার প্রিয় মানুষগুলো কমেন্টস করে বলেছেন, নিশ্চয় আমার ভালোর জন্যই বলেছেন। আমিও চিন্তা করে দেখলাম এখন আর এখানে রাখবো না। গতকাল সন্ধ্যার সময় সিংহাসনটা পরিষ্কার করে ধুয়ে এখানে এনে রাখছিলাম, শুকাইও গেছে। এই ঘরে লাইট নাই, লাইট এখনও লাগাই নাই, আজকে লাগাবে পার্থ। তো এখন এখান থেকে নিয়ে যাব। আগে ঘরটা ভালোভাবে মুছে নেই, তারপর সিংহাসনটা এদিকে নিয়ে আসব। ঘর মুছে স্নান করে নেই তারপর। ওখান থেকে কি করবো এত মশা যে? এই জায়গা দিয়ে তো আগে টেবিল রাখছি না। হ্যাঁ, গত পরশু দিনের ভিডিও দেখি আমার প্রিয় মানুষেরা লিখছে যে এই আপনি সিংহাসনটা, ঠাকুরের সিংহাসনটা খাওয়ার টেবিলের কাছে রাখবেন না, কারণ আপনারা মাছ মাংস খাবেন বিভিন্ন সময়, ওটা ওখানে রাখা উচিত হতো না। তখনই চিন্তা করলাম না, এটা এই জায়গায় রাখুন সিংহাসন, ওই জায়গায় এটা এখন ইয়ে করছি, এই এই জায়গায় রাখুন। ওই জায়গা পরিষ্কার করি, ওই টেবিলটা এখন এখানে রাখবো আর সিংহাসন এদিকে রাখবো, এখানেই পূজা পার্বণ হবে। আর ওদিকে তো ওই ইয়ে আছে না, ঠাকুরের থালা বাসন তো ধোয়ার ইয়ে আছে, দেখো না দেখো না, এটা দেখো, এখানে একটা ফুলের টব রাখছি, এটা সরে এলাম উপরে, এখানে দুই এদিকে পূজা দিতে পারবো। একেবারে সুন্দর মতো হয়েছে। বলে টেবিল এটা ফালাই দেন, এটা ফালাই দিলে এই যে কত কিছু, একটা মোবাইল চার্জ দিলেও তো রাখা যাবে, কত কিছু কত কাজে লাগে। ওরা হাইন মানুষ তো, মনে করে যে এটা এসব কাজে লাগবে না, আসলে তো কাজে কত কাজে লাগে, তোমরা তো আর জানো না গো। এই যে একটা টেবিল, টেবিলটা মুছি নিচেও কিছু রাখা যাবে, আবার উপরেও আমি অনেক কিছু রাখতে পারবো। দরজাটা দিবেন একটু। হ্যাঁ, না না না, দরজা টরজা এখন মুছতে পারতাম না, কত কাপড় চোপড় ধুইছি, কদাদিন ভিজেছিলাম সব ধুইছি, এখন আবার এসব করতে পারবো না। এত দুইটা ড্রাম থুইলাম এদিকে, চিড়া মুড়ি এসব রাখি, এসব ড্রামে, এইগুলি কই রাখুন। আবার খাটের নিচে কিচ্ছু রাখবো না, খাটের নিচে কিছু রাখলে খাটের নিচে ঝাড়ু দেওয়া যায় না, পরিষ্কার করা যায়। বেশি আলো তো,
পুরো ঘরটা মুছে নিতে অনেক সময় লাগবে আমার। পরনের কাপড় চোপড় এবারও নতুন বাড়িতে ভাড়া নিই, নতুন বাড়ি পরিষ্কার করতে 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 অবস্থা খারাপ। এবারও নতুন বাড়ি ভাড়া নিছি, পরিষ্কার করতে করতে আমার জান শেষ। তারপরেও ভালো আছে, ব্যবহারই বাড়ি তো আরো খারাপ। ব্যবহার দিয়ে বাড়ি পরিষ্কার করতে আরো কষ্ট। বাড়ি বাড়ি বাড়ি, শুধু বাড়ি আর বাড়ি। না হাতওয়ালা এই একটা আনিও, এটার নাম কি? কালকে একজনে কমেন্টস করছিল, লিখছে নামটা কি, আমি আবার নামটা ভুলে গেছি। নাম এটা লিখে রাখতে হবে। এই জিনিসটা আনিও, তাহলে মশামশি করতে সুবিধা হইব আমার। তবে এইভাবে করলেও অনেক উপকার শরীরের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বারান্দায় এত সুন্দর একটা ব্যবস্থা থাকাতে আমার কাছে যে কি ভালো লাগছে। আমি এখানে ঠাকুরের থালা বাসন সব ধুবো। আর এই টবগুলিও এখনও ঠিকমতো লাগাতে পারি নাই, বসাতে পারি নাই কোথাও, কারণ বৃষ্টি ছিল এই কদিন। এখন বৃষ্টি একটু থামছে আজকে, দেখি আস্তে আস্তে টবগুলি সেট করব। আপনাদের সবার ইচ্ছা মতো ওই জায়গায় ঠাকুরের আসনটা রাখলাম। একেবারে আমার মাথার কাছে ঠাকুর থাকবে। আসলে ওই জায়গাটা বলছিলাম একবার ওখানে সিংহাসন রাখবো, ওখানে পূজা দেব, কিন্তু পরক্ষণে মন খারাপ হয়ে গেল, একেবারে এক কোনায়। এখানে হইলে তো আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করতে পারবো। আগের বাসার মতোই, আগের বাসায় এরকম মাথার কাছেই ছিল, এই বাসায় ওইভাবেই রাখলাম। সিংহাসনটা গতকাল সন্ধ্যার সময় বারান্দায় ওই ট্যাপ কলে নিয়ে পরিষ্কার করে ঘষে মেজে ধুয়ে নিয়েছিলাম। সারা রাত শুকিয়েছিল। এখন অল্প সময়ের মধ্যে সব কিছু জোগাড় করে পূজা আহ্নিক সেরে চলে আসলাম। পাবদা মাছের ঝাল রান্না করব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি, গরম তেলে ছেড়ে দিলাম, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পাবদা মাছ রান্নার জন্য বেশি করে পেঁয়াজ, একটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর একটা ঝিঙে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারে শর্টকাট রান্না করব। সব কিছু একত্রে মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ইন্ডাকশন ওভেনে রান্না করতে ভালোই লাগে, তবে এই কড়াইটা পরিবর্তন করতে হবে। যদিও কড়াইটাতে এখনো কোটিং উঠে নাই, সাদা সাদা যেটা দেখা যাচ্ছে, একটু সাদা টাইপের মনে হচ্ছে কোটিং উঠে গেছে, আসলে কিন্তু উঠে নাই। অনেক আগে একবার জলপাইয়ের আচার করব, তো জলপাই সিদ্ধ করে সারা রাত এই কড়াইতে রেখেছিলাম। সেই থেকে কড়াইটাতে এরকম সাদা দাগ পড়ে আছে, এই দাগটা আর উঠে না। এখন ঘষে মেজে দাগ উঠাতে গেলে হয়তোবা কোটিং উঠে যাবে, তার জন্যই ওরকম ঘষাঘষি করছি না।
মাছ ভাজা হয়ে গেলে গোটা জিরা ফোড়নে দিয়ে মাখানো সবজি দিয়ে দেব। বড় সাইজের একটা ঝিঙ্গে, বেশি করে পেঁয়াজ, একটা রসুন খোসা ছাড়িয়ে গোটা গোটাই দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটি থেকে সব মশলা টেনে দিয়ে দিলাম। চুলার তাপটা কমিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সব কিছু সিদ্ধও হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। একটু মাখো মাখো ঝোল রাখবো। পাবদা মাছ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব ৩-৪ মিনিট। তিন চার মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। চুলাটা অফ করে দিলাম, এক্ষুনি নামাবো। হেলনের ডাল দিয়ে কাঁঠালের এঁচোড় রান্না করব। বাড়ি থেকে আনা কাঁচা কাঁঠাল ভাপিয়ে রেখেছিলাম, ওখান থেকে একটু কাঁঠাল নামিয়ে নিয়েছি, ওটা রান্না করব। আর গত পরশু দিনের চিংড়ি মাছের মালাইকারি আছে, ওই তরকারিটা জাল দিয়ে নেব। একেবারে অল্প সময়ে কম ঝামেলায় দারুণ একটা রান্না হয়ে গেল। হাফ কাপ পরিমাণ হেলনের ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে অল্প তাপে রান্না করব। বেশি সময় লাগে না, ডালগুলো মনে হচ্ছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে। একটু বেশি করেই জল দিয়েছি। গত পরশুদিনও এরকম এঁচোড় রান্না করেছিলাম হেলনের ডাল দিয়ে, ওটা বেশি শুকনো হয়ে গেছে। উনি বলেছিলেন একটু নরম করে রান্না করবে। তবে এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ হলে ভেঙে দেব, গোটা রাখবো না, গোটা গোটা খেতে ভালো লাগে না। পরিমাণ মতো লবণ আগেই দিয়েছি, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা, একটা তেজপাতা। বাস এই মশলায় রান্না করব, আর কোনো মশলা দেব না। এঁচোড়টা ভালো করে নরম হয়েছে কিনা দেখছি। এখন একটা পাত্রে ঢেলে নিয়ে ঘুটনি দিয়ে ভালোভাবে ভেঙে নেব। কড়াইতে সরিষার তেল দিলাম, তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর গোটা জিরা। ফোড়নটা রেডি হলে এঁচোড় দিয়ে দেব। এটাও একেবারে শর্টকাট সাধারণ রান্না, তবে আমাদের কাছে এ ধরনের রান্না খুবই ভালো লাগে। আপনারাও ইচ্ছা করলে মশলা ছাড়া যদি তরকারি খেতে চান, এভাবে রান্না করে দেখতে পারেন একদিন। তবে এই রান্নাটা হেলনের ডাল ছাড়াও মুগ ডাল অথবা মটর ডাল দিয়েও রান্না করা যাবে, তাতেও খুবই চমৎকার হবে। নিরুপায় হয়ে কড়াইতে ভাত বসালাম। ভাতগুলি যখন সিদ্ধ হবে তখন পাতিলে ঢেলে নিয়ে মাছ ঝরিয়ে নেব। আজ কয়দিন এভাবেই রান্না করছি, একেবারে অল্প তাপমাত্রায়, শুধু ১০০ তাপমাত্রায় ভাত রান্না করছি। প্রথমে ভাতে ভালো করে বলক আসার পর চুলাটা কমিয়ে ঢেকে রান্না করছি মাত্র ১০০ তাপমাত্রায়। খুব সুন্দর মতো ভাত রান্না হয়ে গেছে। আমাদের জন্য খাবারগুলো নিয়ে আসলাম টেবিলে, এখন আমরা খেতে বসবো। গত পরশুদিনের চিংড়ি মাছের মালাইকারি বাটিসহ চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু ফোটানো গরম জল দিয়েছি, খুব সুন্দর মতো জাল করে নিয়ে আসলাম। কাঁঠালের এঁচোড় দেখতে খুব ভালো লাগছে। ভাতের পাতিল সব নিয়ে আসছি। আর এদিকে আজ আবার ওই কি এটা ভিনেগার তৈরির প্রসেস করলাম। এটা তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, তাই আজ আর দেখাই নেই। ভিনেগারও শেষ হয়ে আসছে, প্রসেস হইতে অনেক দিন লাগবে। জানালা খুললেই অনেক আলো হাওয়া আসে, তবে অতিরিক্ত আলো হওয়ার কারণে ভিডিও সুন্দর হয় না, এ কারণে জানালাটা আজ খুলব না।
প্রয়োজনে ফ্যান ছেড়ে দেব। এই রুমে এখনো লাইট লাগানো হয় নাই। এই বাসায় আসার পর থেকে গরম গরম ভাত খাইতে পারি না একদিন। সকালবেলা রান্না করতাম সবসময়, দুপুরে খাওয়ার সময় ঠান্ডা হয়ে যেত। আজকে সকালবেলা রান্না করি নাই। গতকালের ভাত ছিল, পার্থকে ওই পান্তা ভাত দিয়েছি, এই কারণে আর ভাত রান্না করলাম। তো এখন ভাত রান্না করলাম, একেবারে গরম গরম ভাত, গরম তরকারি। মাসি কম তুলাইয়ে কি জানি, আজকে একটু নরম করে রেখেছি। সেদিন মনে হয়েছে একটু শক্ত হয়ে গেছে, এ কারণে নরম করে রেখেছি। তবে একই পদ্ধতি। মাছের তরকারি আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে। আমার শুধু মালাইকারি হলে চলবে, আমার ওই এটা লাগবে না, পাবদা মাছ। কয়টা বাজে এখন? 3টা বাজে। 3টা বাজে গেছে। গতকাল ছিলাম একাদশী, পূজা দিয়ে শুধু একটু আম খেয়েছি, আর কিচ্ছু খাইনি। উনি একটু ছাতু খাইছেন, আমি খাইনি। না খাইলে ভালো লাগে, খাইলে বিরক্ত লাগে। কেমন হচ্ছে কইলা না? ভালো হয়েছে, দারুণ হয়েছে। কোনো বাটা মশলা দিই না, শুধু জিরা জিরা কাঁচা শুকনো মরিচ আর জিরা ফোড়নে দিয়ে রান্না করছি। রাখি লাভ নাই, রাত্রে তো কোনো খাবো না, আর পার্থ এসব শুয়েও দেখবো না। শুকনো মরিচ নেই, কাঁচা মরিচ, জালও আছে আর রঙও সুন্দর। কাঁচা মরিচের মধ্যে যতদিন তরকারি রান্না করছি মনে হয় তরকারিতে সবুজ রং দিছি, এরকম লাগে। ফ্যান খাই তো গরম লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, পাবদা মাছের তরকারিটা গতকাল রাতে রান্না করেছিলাম। পার্থ রাতে খেয়েছে, সকালে খেয়েছে। এখন শুধু কাঁঠালের এঁচোড়টা রান্না করেছিলাম। উনি বলছেন আমার খাওয়া হয়ে গেছে, পাবদা মাছের তরকারি লাগবে না। পাবদা মাছের তরকারিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আমারও খাওয়া হয়ে গেছে প্রায়। চিংড়ি মাছের মালাইকারিটা পুরোটাই নিয়ে নেব, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। পাবদা মাছটা আর নিলাম না। পার্থ বলেছিল পাবদা মাছের তরকারিটা নাকি খুবই চমৎকার লেগেছে। চিংড়ি মাছের মালাইকারির সাথে গরম গরম ভাত, কি যে চমৎকার লাগছে খেতে, একেবারে তৃপ্তি মতো খাচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।